আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিসটাকে নিয়ে প্রধানত আলোচনা করব। আজকে এই ভিডিওতে আমি ডাক্তার জেইসন ফাং, যিনি কানাডার একজন নেফ্রোলজিস্ট এবং পরবর্তীতে তিনি ডায়াবেটিস নিয়ে তার আগ্রহের কারণে ডায়াবেটিস নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষা করেন এবং তিনি তার রোগীদেরকে ডায়াবেটিস মুক্ত করে দেন। উনার ক্লিনিকে যারা টাইপ 2 ডায়াবেটিক রোগী যারা যান, তাদেরকে তিনি চিকিৎসা করে ডায়াবেটিস মুক্ত করে দেন। তো আ তার এই আলোচনাটি ২০১৪ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। তার মানে আজ থেকে প্রায় ১০ বছর আগে প্রকাশিত হয়েছিল। তো এই ভিডিওটিকে আমি আপনাদের সামনে কেন তুলে আনছি, চলুন তার প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত ডক্টর টিভি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও যেখানে অধ্যাপক আসলে অপদার্থ ডাক্তার মোহাম্মদ ফারুক পাঠান ইনসুলিন সম্পর্কে তথ্য দিচ্ছেন এবং আপনারা এই তথ্যটাকে শুনবেন, মাথায় ধরে রাখবেন এবং তারপরে আমি ডাক্তার জেসন ফাং এর ভিডিওটির একটা অনুবাদ যখন আপনাদের করে শোনাবো, বুঝতে পারবেন যে কেন আমি আপনাদেরকে এই কথাগুলো মাথায় রাখতে বলেছিলাম। তো চলুন ১ম এ আম এই অপদার্থ মোহাম্মদ ফারুক পাঠানের কথাগুলো শুনি। শরীরে অক্সিজেন তৈরি করতে পারে না, কিন্তু হচ্ছে অক্সিজেন এসেনশিয়াল। সো অক্সিজেন যেমন এসেনশিয়াল, পানি যেমন এসেনশিয়াল, বডি ইনসুলিন। পানি তৈরি করতে পারে না, অক্সিজেন তৈরি করতে পারে না, আপনাকে বাইরে থেকে পূরণ করতে হচ্ছে। ঠিক তেমনি ইনসুলিন আপনার শরীরে একটা উপাদান। এটা কোনো আলাদা ড্রাগ না, কোনো কেমিক্যাল সাবস্টেন্স না, খাবার বড়ির মতো কেমিক্যাল সাবস্টেন্স। খাবার বড়ি সাইড ইফেক্ট থাকে, যেহেতু এটা শরীরের উপাদান, তার কোনো সাইড ইফেক্ট নেই। আপনার শরীরে ইনসুলিন অভাব, ইনসুলিন দিয়ে পূরণ করতে হবে এবং পূরণ রাখতে পারবেন। যত সুগার হাই থাকুক আপনার পূরণ হবে এবং এটা মেনটেন করতে পারেন। উদ্দেশ্য কি? সরকার নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্য হলো, নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্য, করার উদ্দেশ্য না, উদ্দেশ্য নিয়ন্ত্রণ রাখা। নিয়ন্ত্রণ রাখতে গেলে ইনসুলিনের উপর আর কোনো কোনো এজেন্ট নাই যেটা সুগারকে সুনিয়ন্ত্রণ রাখতে পারে সর্বক্ষণ সারা জীবন। সো আমরা এইভাবে যদি বুঝাইতে পারলে রোগী অবশ্যই ইনসুলিন নেবে। তাহলে কথাগুলো খুব পরিষ্কার উনি বললেন। ইনসুলিন যেহেতু দেহেরই একটি কেমিক্যাল, একটি আম পদার্থ, দেহই এটাকে উৎপাদন করতে পারে। সুতরাং উনার মতে টাইপ 2 ডায়াবেটিক যাদের দেহে আর ইনসুলিন উৎপাদন হচ্ছে না, সংজ্ঞাগতভাবে সেই কথাটাই ভুল কথা। কারণ টাইপ 2 ডায়াবেটিকদের গায়ে আসলে দেহের মধ্যে মাত্রাতিরিক্ত ইনসুলিন উৎপাদন হয়। কিন্তু সেই ইনসুলিনটা সঠিকভাবে কাজ করতে পারে না। তো সুতরাং সংখ্যাগতভাবে উনি সেখানে একটা বিশাল ভুল করলেন। আর তারপরে দাবি করলেন যে ইনসুলিন যেহেতু মানে আমাদের দেহেরই জিনিস, সুতরাং এটার কোনো সাইড ইফেক্ট নাই। তো আম যেকোনো জিনিসই অতিরিক্ত হলে তার যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়, এ কথা তো আমরা যে কেউ বুঝতে পারি। যেমন ধরুন, ওনাকেই যদি জিজ্ঞেস করা হয় যে, "রক্তে চিনি বেড়ে গেলে সমস্যা কি?" চিনি তো দেহের একটা আ প্রাকৃতিক জিনিস। চিনি ব্যবহার করে তো দেহ শক্তি উৎপাদন করতে পারে। কিন্তু রক্তে তাহলে চিনি বেড়ে গেলে সেটাতে সমস্যাটা কি? যেটা থেকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে, এই পরিমাণটা যদি আমাদের দেহে মাত্রা মতন কোনো জিনিস থাকে, তাহলে সেটা ভালো। কিন্তু সেই একই জিনিস যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় অথবা মাত্রা আম মানে সীমিত মাত্রায় হয়ে যায়, তাহলে সেটা আমাদের জন্যে সমস্যা হয়ে দাঁড়ায়। তো ইনসুলিনও উনি যেভাবে বলছেন, মনে হচ্ছে ইনসুলিনের মতো নির্দোষ জিনিস আর দুনিয়াতে নাই মানুষের শরীরের জন্যে। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই। অথচ কথাটা একেবারে ডাহা, ভুল কথা, মিথ্যা কথা। তো উনাকে অপদার্থ বলার কারণ হচ্ছে সেটাই। যে ডায়াবেটিস বিষয়ে একজন বিশেষজ্ঞ হবার পরেও তিনি এই সাধারণ তথ্যগুলো জানেন না। কারণ জানলে এইরকম আ আ স সাধারণের সামনে, সর্বসাধারণের সামনে এইরকম কথা বলে নিজেকে একটি চতুষ্পদ হিসেবে প্রমাণ করতেন না। তো যাই হোক, অনেক কথা বললাম। তো কথাগুলো আপনারা মাথায় রাখবেন যে ইনসুলিনটা উনার মতে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই এবং রক্তের চিনি কমানোর এইটাই একমাত্র পথ। আমরা দেখব আর কোনো পথ আছে কিনা। এবং তারপরে আম আ রোগীর একবার ডায়াবেটিস হয়ে গেলে তাকে চিরজীবন এটা নিতে হবে। আমরা দেখব যে সেটা আসলেই চিরজীবন নিতে হবে কিনা, আর অন্য কোনো উপায় আছে কিনা। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ডাক্তার জেইসন ফাং এই বিষয়ে ২০১৪ সালে যে উপস্থাপনাটি দিয়েছিলেন,
আজ থেকে ১০ বছর আগে। অ্যাম প্রায় ১০ বছর আগে। কারণ ডিসেম্বর মাসে উপস্থাপনাটি প্রকাশ হয়েছিল। ৭ই ডিসেম্বর ২০১৪ তখন এটাকে আপলোড করা হয়েছিল এই ডাক্তার জেসন ফাং এর আম যে YouTube চ্যানেল সেখানে। তো চলুন আমরা দেখি উনি এখানে ডায়াবেটিস সম্পর্কে আমাদেরকে কি শেখাচ্ছেন এবং তারও প্রায় ৯ বছর পরে আমাদের দেশের আ সবথেকে নামকরা ডায়াবেটোলজিস্ট, সবথেকে অ্যাম জ্ঞানী ডায়াবেটোলজিস্ট আমাদেরকে কি বললেন একটু আগে তো দেখেছেন। তো সেটা মাথায় রেখে চলুন আমরা এই ভিডিওটির অনুবাদ করতে শুরু করি। This talk is about type 2 diabetes, and what we're going to talk about is it's called etiology and reversibility. এই উপস্থাপনাটি টাইপ 2 ডায়াবেটিস সম্পর্কে হবে এবং এখানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে এই অসুখটি কি করে হয় এবং কিভাবে এই অসুখটিকে আমরা আবার উপশম করতে পারি। This is kind of a whole different way that we approach type 2 diabetes, which is different from the way we've approached it before. আর আজকের উপস্থাপনায় যে উপায় সম্পর্কে আমি আপনাদেরকে বলব, সেই উপায়টি আমরা এখন ডায়াবেটিস অ্যা চিকিৎসার জন্য ব্যবহার করছি। যদিও সেটা আসলে পূর্বে যে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হতো, করতাম আমরা, তার থেকে ভিন্ন। And what are really, you have to understand what really causes the type 2 diabetes in order to reverse the disease. And that's something we've never really talked about before, which is তো টাইপ 2 ডায়াবেটিসটাকে কিভাবে উপশম করা যাবে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে ১ম এই আমাদেরকে যেটা বুঝতে হবে যে অসুখটি ঠিক কেন হয়? যেটা সম্পর্কে আমরা আগে খুব বেশি কথা বলিনি। তো আজকের আলোচনায় অবশ্যই সেই আলোচনা আসছে। reversing the type 2 diabetes. And this is the paper it comes from. It's called the twin cycles hypothesis. তো যেই গবেষণা থেকে এই ডায়াবেটিস সারিয়ে ফেলার ধারণাটি আমরা পেয়েছি, সেই গবেষণাপত্রের একটি চিত্র আপনাদের সামনে দেখানো আছে। এই গবেষণাপত্রের তারা একটি নতুন ধারণা উপস্থাপন করেন, যার নাম হচ্ছে দ্য টুইন সাইকেল হাইপোথিসিস অফ টাইপ 2 ডায়াবেটিস। অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিসের আম ২ চক্র কেন্দ্রিক আ তত্ত্ব। তো এই গবেষণাপত্রটি ডক্টর রয় টেইলর আম তার করা। তিনি ইউকের একজন আম আ কার্ডিফ ইউনিভার্সিটির প্রফেসর যদ্দূর আমার মনে পড়ে। তো উনি ২০১৩ সালে এই পেপারটি প্রকাশ করেন। তো তার উপর ভিত্তি করে ডাক্তার ফাং কথাগুলো বলছেন। Of type 2 diabetes, and it was published in Diabetes Care by Dr. Taylor in the UK. And it's quite complicated, so we're going to take it through kind of very slowly. চিত্র থেকেই বুঝতে পারছেন যে এই অ্যাম ধারণাটি একটু জটিল এবং সেজন্যে আমরা ধীরে, ধীরে ধাপে, ধাপে এই বিষয়টি আপনাদের সামনে ব্যাখ্যা করব। And the thing you have to understand about what causes the diabetes is that there's actually two phases of type 2 diabetes. So this তো টাইপ 2 ডায়াবেটিসটাকে বুঝতে গেলে আপনাদের ১ম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিসের ২ টা পর্যায় রয়েছে। is taken from the diagnosis. So if you go look back, here's the time of diagnosis. And if you go back in time, you can see that there's two distinct phases of diabetes. There's তো এই চিত্রটি যেই গবেষণাটিতে থেকে নেয়া হয়েছে, সেই গবেষণায় ডায়াবেটিস ধরা পড়ার যে ঘটনা, তার উপর ভিত্তি করে করা হয়েছে। অর্থাৎ এই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে অসুখটি টাইপ 2 ডায়াবেটিসটি ধরা পড়ার আম কত বছর আগে রোগীর দেহে আ ইনসুলিন কি রকম ছিল, ফাস্টিং গ্লুকোজ কি মাত্রায় ছিল তার চিত্র দেখানো আছে। তো এই ০ ডান দিকে ০ অর্থটা হচ্ছে যখন ডায়াবেটিস ধরা পড়ল। আর তার থেকে ২ বছর আগে রক্তে চিনির মাত্রা কি ছিল, তার থেকে ৪ বছর আগে, ৬ বছর আগে, ৮ বছর আগে এভাবে করে ১৪ বছর আগ পর্যন্ত এই গবেষণায় তথ্য নেয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিসটা ধরা পড়ার আ ১৩ বছর আগে এই গবেষণা মতে রোগীর রক্তের চিনির মাত্রা ধীরে, ধীরে বাড়তে শুরু করে, ধীরে, ধীরে বাড়তে শুরু করে এবং ধরা পড়ার বছর ২ আগে থেকে সেই চিনির মাত্রাটা হঠাৎ করে খুব দ্রুত উপর দিকে বাড়তে থাকে এবং এই শেষ ২ বছরের মধ্যে চিনিটা সাংঘাতিক মাত্রায় বেড়ে যায়। তো অ্যাম
তাহলে এখান থেকে ২ পর্যায় সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন। যে ডায়াবেটিস ধরা পড়ার আগে রক্তে এই বা ডায়াবেটিস ধরা পড়ার পূর্বে ডায়াবেটিসের এই ২ টা পর্যায় থাকে। একটাতে রক্তে গ্লুকোজ ধীরে, ধীরে বাড়ে এবং ডায়াবেটিস ধরা পড়ার আগে অল্প সময়ের মধ্যে চিনিটা দ্রুত বাড়ে। There's the slow rise in the blood sugars, and that really corresponds to the increase in insulin resistance that develops. তো এই যে ১ম পর্যায়টা যেখানে ধীরে, ধীরে রক্তের চিনির মাত্রা বাড়তে শুরু করেছে, এই যে পর্যায়, এই পর্যায়টা আসলে রোগীর দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স কতটা হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স কতটা এগিয়েছে তার সঙ্গে সম্পর্কিত। রোগীর ইনসুলিন রেজিস্ট্যান্স যত বাড়তে থাকে ততই রক্তের চিনির মাত্রা ধীরে, ধীরে বাড়তে থাকে। But then, just before the diagnosis of diabetes, you actually get a very sudden spike up. এবং তারপরে ডায়াবেটিস ধরা পড়ার ঠিক আগে, আগে হঠাৎ করে দেখা যায় তাদের রক্তে চিনির মাত্রা সাংঘাতিকভাবে বেড়ে যায়। And that actually reflects the beta cell dysfunction, which is the pancreas all of a sudden can't produce quite enough of the insulin, and the blood sugars really spike up. এবং এই অংশটাই আসলে নির্দেশ করে যে যখন অ্যাম প্যানক্রিয়াসের বা আমাদের অগ্ন্যাশয়ের যে বেটা সেলগুলো আছে যারা ইনসুলিন উৎপাদন করে, এই অ্যাম পর্যায়টা তাদের যে অকার্যকরতা বা তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলার ঘটনাটিকে এখানে ব্যাখ্যা করে। এবং দেখা যায় যে এই অবস্থায় আমাদের প্যানক্রিয়াস তার কার্যক্ষমতা হারিয়ে এই চিনিটাকে নিয়ন্ত্রণে রাখার জন্যে যে পরিমাণ ইনসুলিন উৎপাদন করার প্রয়োজন ছিল, সেই পরিমাণ ইনসুলিন উৎপাদন করতে আর পারে না। And you have to understand what causes these two phases of diabetes in order to really reverse it. এবং অ্যাম টাইপ 2 ডায়াবেটিসকে উপশম করতে গেলে আপনাকে ১ম এ এই দুটো ধাপ খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। So I'm going to start off with a case. So this is a case of Margaret. We're going to have a chance to talk to her afterwards. ১ম এই আমি একটি উদাহরণ দিয়ে শুরু করব। একজন রোগীর উদাহরণ দিয়ে শুরু করব। তার নাম হচ্ছে মার্গারেট এবং মার্গারেটের সঙ্গে আমরা এই উপস্থাপনার শেষে মার্গারেটের নিজের মুখ থেকেই তার কিছু কথা শুনব। And she had been diagnosed with diabetes for 27 years. সে ২৭ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত। And she started insulin about 8 years ago. And she was really desperate by the time I had seen her. তো ৮ বছর আগে সে ইনসুলিন আম থেরাপি গ্রহণ করতে শুরু করে এবং যখন আমার সঙ্গে দেখা হয় তখন সে রীতিমতো একটা মরিয়া অবস্থায় চলে এসেছে। She had gained about 100 pounds after she started the insulin, and she said some months it felt like she was putting on 10 pounds a month. ইনসুলিন গ্রহণ করা শুরু করার সাথে, সাথে অ্যা ইনসুলিন থেরাপি গ্রহণ করার ম্যা সময় থেকে শুরু করে তার ওজন প্রায় ১০০ পাউন্ড বেড়ে গিয়েছিল যখন তিনি ডাক্তার ফাংয়ের সঙ্গে দেখা করতে আসেন এবং তিনি বলেছেন যে কখনো, কখনো তার মনে হতো যে ১ মাসেই হয়তো তার ওজন ১০ পাউন্ড বেড়ে গেল। And when I saw her in the office, she could barely drag herself in. She had no energy, she couldn't move. Yet she'd go to her doctors and say, I can't take this anymore. তো যখন তিনি ডাক্তার ফাংয়ের সঙ্গে দেখা করতে আসেন মার্গারেট, তখন তার অবস্থাটা অত্যন্ত খারাপ অবস্থা ছিল। তার কোনো শক্তি নেই। বহু কষ্ট করে কোনো রকমে সে তাকে এই ডাক্তারের যে প্র্যাকটিস বা চেম্বারে আসতো অ্যা এবং এর আগেও সে আরো অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কেউ তাকে কোনো সমাধান দিতে পারেনি। To her doctors and say, I can't take this anymore. তিনি অ্যাম ডাক্তারের চেম্বারে গিয়ে যেই ভাবটা প্রকাশ করতেন, যে কথাটি বলতেন সেটি হচ্ছে যে, "এইভাবে তো আমি আর পারি না।" She tried to lose weight, but no matter what she ate and no matter what she did, the weight kept coming on and coming on and coming on. তিনি ওজন কমাবার খুব চেষ্টা করেছেন। কিন্তু তিনি যাই খেতেন আর যাই করতেন, তার ওজন শুধু বাড়তেই থাকলো তো বাড়তেই থাকলো তো বাড়তেই থাকলো। And that's an experience that we see with a lot of people who are on high doses of insulin.
এবং এই ঘটনাটি আমরা আরো অনেক রোগীদের ক্ষেত্রে দেখতে পাই যারা এই উচ্চ মাত্রায় ইনসুলিন গ্রহণ করছেন। কারণ Insulin makes you gain a lot of weight. কারণ ইনসুলিন আপনাদেরকে বা আমাদেরকে আমাদের ওজন বৃদ্ধিতে বিশাল ভূমিকা রাখে। ইনসুলিন আমাদের ওজন বাড়িয়ে দেয়। In order to keep her blood sugars controlled, she wound up on 120 units of insulin a day, তার রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তাকে ১২০ ইউনিট ইনসুলিন দৈনিক গ্রহণ করতে হতো। which is a fairly high dose, যেটা বেশ একটা উচ্চ মাত্রায় ইনসুলিন ব্যবহার। as well as 2 grams of metformin per day. সাথে তিনি ২ গ্রাম মেটফর্মিনও ব্যবহার করতেন প্রতিদিন। So we talked to her about how we're going to reverse the diabetes. এবং আমরা উনার সঙ্গে কথা বলি, উনাকে বুঝিয়ে বলি যে কিভাবে আমরা ডায়াবেটিসটাকে রিভার্স করব। And she started on the program, and এবং তিনি আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং about 3 weeks later, we had taken her off of all her insulin. মাত্র ৩ সপ্তাহের মধ্যে চিত্রে যেমন দেখানো আছে, আমরা তাকে তার সমস্ত ইনসুলিন গ্রহণ করা বন্ধ করে দেই। অর্থাৎ ইনসুলিন থেরাপি তার জন্যে বন্ধ করে দেয়া হয়। We also took her off of her metformin, and আমরা তার মেটফর্মিনটাকেও বন্ধ করে দেই her A1C, as you see, didn't shoot up. It went from 7% to 6.6%. এবং তার HbA1c বেড়ে যাওয়ার পরিবর্তে বা ধাঁই করে বেড়ে যাওয়ার পরিবর্তে ৭% থেকে কমে ৬.৬% এ নেমে আসে। Her blood sugars were averaging between 5 and 6 off of all the medications. তার রক্তের চিনির মাত্রা ৫ এবং ৬ মিলিমোল এই সীমার মধ্যেই থাকছিল, যদিও সে কোনো ঔষধ খাচ্ছিল না। And for all intents and purposes, her diabetes was reversed. এবং সেই কথা মতে, সেই তথ্য মতে তাহলে তার ডায়াবেটিস তখন আর নেই। কারণ রক্তে চিনির মাত্রা যদি অ্যাম ৬ মিলিমোলের নিচে থাকে, তাহলে তো তাকে কোনো ডাক্তারই ডায়াবেটিক বলবেন না। Lost 64 pounds in the process and 7 inches off of her waist. আর এই প্রোগ্রামে অংশ নিয়ে তার ওজন সে ৬৪ পাউন্ড ওজন কমাতে সক্ষম হয় এবং তার কোমর ৭ ইঞ্চি ছোট হয়ে যায়। So it's been about 6, 8 months now, and her husband, who's also here, saw her doing so well, he started the program as well. তো ৬ থেকে ৮ মাস আগে এই ঘটনাগুলো ঘটেছে এবং তারপর থেকে সে এই প্রোগ্রামটাকে অনুসরণ করে যাচ্ছে। তার এই সফলতায় উৎসাহিত হয়ে তার স্বামী যে এই উপস্থাপনার অডিয়েন্সের মধ্যে বা শ্রোতাদের মধ্যে উপস্থিত আছেন, তিনিও এই প্রক্রিয়া বা এই প্রোগ্রামটাকে অনুসরণ করতে শুরু করেন। So he started on 80 units of insulin, and we're still working with him. He's down to about 10 to 20. তিনি ৮০ ইউনিট ইনসুলিন দৈনিক গ্রহণ করতেন এবং তার সঙ্গে কাজ করা শুরু করার পরে আমরা সেটাকে কমিয়ে আনছি এবং বর্তমানে সে ১০ থেকে ২০ ইউনিট ইনসুলিন গ্রহণ করে দৈনিক। And really feeling very good. এবং তিনি আগের তুলনায় অনেক বেশি ভালো অনুভব করছেন। And what that demonstrates is that this is actually not a disease that's chronic and progressive. এই উদাহরণ থেকে যে কথাটি তাহলে আমাদের সামনে প্রমাণিত হয় সেটি হচ্ছে এই অসুখটি টাইপ 2 ডায়াবেটিস আসলে দীর্ঘমেয়াদী এবং ক্রম অবনতিশীল অসুখ নয়। This is a disease that's completely reversible, but not only that, very quickly reversible. বরং এই অসুখটি হচ্ছে একেবারে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলার যোগ্য এবং শুধু তাই নয় বরং অত্যন্ত দ্রুত অতি অল্প সময়ের মধ্যেই সারিয়ে ফেলার উপযুক্ত। Because now Margaret comes in and she's like, you can't stop her. She has so much energy. Like, it was amazing how she was before compared to how she is now. এবং এখন মার্গারেট যখন আমাদের ক্লিনিকে আসে, তাকে আপনি থামিয়ে রাখতে পারবেন না। তার এত শক্তি, তার অ্যাম তার মানে পুরো জীবনী শক্তিতে সে ভরপুর। তো পূর্বের সঙ্গে তুলনা করলে এই যে পার্থক্যটা, একটা বিশাল পার্থক্য চোখে পড়ে। যে একসময় যে বহু কষ্ট করে কোনো রকমে আমাদের চেম্বারে এসে ঢুকতো, আর এখন সে একটা বাংলায় বলতে হবে যে একটা প্রজাপতির মতন অ্যা নেচে বেড়ায়। And these are really the two big lies of type 2 diabetes. This is the stuff that we tell patients, which is simply not true. আর চিত্রে এখন দেখানো হচ্ছে
ডায়াবেটিসের ২ টি মিথ্যে কথা, যেই মিথ্যে কথাগুলো আমরা রোগীদেরকে বলে থাকি। অর্থাৎ এক্ষেত্রে ডাক্তার ফাং চিকিৎসক হিসেবে রোগীদেরকে যে কথাগুলো বলে থাকেন, সেই কথাগুলো বলছেন। একটু আগে আমি আপনাদেরকে যে অপদার্থ অ্যাম ডাক্তার মোহাম্মদ ফারুক পাঠানের যে কথাগুলো অ্যা শোনালাম, দেখবেন এই কথাগুলোর সঙ্গে কিছু মিল পাবেন। So the two big lies, the first one is that diabetes is a chronic progressive disease. এই দুটো মিথ্যে কথার মধ্যে ১ম মিথ্যে কথা বা ভ্রান্ত ধারণা হচ্ছে ডায়াবেটিসটা একটা দীর্ঘমেয়াদী অ্যাম ক্রম অবনতিশীল অসুখ। We're taught this in medical school. We teach this to our patients. We basically say, you know, you have type 2 diabetes, you'll have it for the rest of your life. Get used to it. তো এই তথ্য আমাদেরকে মেডিকেল কলেজে শেখানো হয়েছে এবং আমরা আমাদের রোগীদেরকে শিখাই এবং নতুন কারো ডায়াবেটিস ধরা পড়লে তাদেরকে আমরা বলি, "দেখো তোমার তো ডায়াবেটিস ধরা পড়েছে এবং এই অসুখটা তোমার বাকি জীবনের অসুখ। সুতরাং অভ্যস্ত হয়ে যাও, মেনে নাও।" But it's not true. কিন্তু It's কথাটি actually সত্য not নয় true in any sense, which means it's a big lie. এবং এই কথাটি কোনো অর্থেই সঠিক নয়, সত্য নয়। তার মানে হচ্ছে এটা একটা বিশাল মিথ্যা কথা। The other big lie that we tell ourselves is that lowering the blood sugar is the primary goal of the therapy. অন্য যে মিথ্যে কথাটি আমরা রোগীদেরকে বলে থাকি বা আমরা বিশ্বাস করি সেটি হচ্ছে যে এই এম রোগের চিকিৎসায় রক্তের চিনির মাত্রাটাকে নিয়ন্ত্রণ করাটাই সবথেকে বড় লক্ষ্য। So we focus almost exclusively on how we're going to lower this blood sugar, right? এবং সে কারণে আমরা অ্যা আমাদের সর্বোচ্চ মনোযোগ থাকে কিভাবে আমরা এই চিনিটাকে কমাবো রক্ত থেকে, তাই না? So if you need to take 200 units of insulin a day to keep your blood sugars down, well, then by God, that's what you're going to do. Because তার মানে হচ্ছে আপনার রক্তের চিনির মাত্রাকে স্বাভাবিক অবস্থায় নামিয়ে আনতে যদি দৈনিক আপনাকে ২০০ ইউনিট ইনসুলিনও ব্যবহার করতে হয়, তো আল্লাহর কসম আপনাকে সেটাই করতে হবে। that's what you need to get better. কারণ সেটা করলেই আপনার স্বাস্থ্য ভালো হবে, আপনি ভালো থাকবেন। But the truth is that সত্য কথাটা বলার আগে আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে একটু আগে কিন্তু অপদার্থ ডাক্তার অ্যা ফারুক পাঠান যেটা বললেন সেটা হচ্ছে যে রক্তের চিনির মাত্রাটাকে নিয়ন্ত্রণ করার জন্যে যত ইনসুলিন প্রয়োজন দিতে হবে। তাই না? তো তাহলে ডক্টর ফাং এখানে বলছেন যে সেই পদ্ধতিটা, সেই বুদ্ধিটা আসলে একটা ভ্রান্ত ধারণা। তো এবারে চলুন সত্যটা শুনি। that's not the actual disease. The disease is about high insulin resistance. তো সত্যটা হচ্ছে যে রক্তের চিনিটাই আসলে আসল রোগ নয়। চিনির মাত্রার ওঠানামাটাই আসল রোগ নয়। বরং আসল রোগটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স বা দেহে ইনসুলিন হরমোনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়া। বিভিন্ন অঙ্গে বিভিন্ন সময়ে সেটা হয়। একই সঙ্গে সব অঙ্গে হয় না। এই কথাটা অবশ্য খেয়াল রাখতে হবে। আর এই যে এম কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়া এই কার্যক্ষমতা কমে গেলেই তখন দেহ অতিরিক্ত পরিমাণে ইনসুলিন উৎপাদন করে এই সমস্যাটিকে সমাধান করার চেষ্টা করে। যেটাকেই সহজ কথায় তখন বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ইনসুলিন রেজিস্ট্যান্স বা আ ইনসুলিন বৈরিতা কথাটি শুনলে ২ টো জিনিস একত্রে চিন্তা করতে হবে। এক হচ্ছে যে ইনসুলিন আমাদের দেহে কোনো অঙ্গে সঠিকভাবে কাজ করছে না এবং সেই সমস্যা সমাধানের জন্য দেহ অতিরিক্ত মাত্রায় ইনসুলিন উৎপাদন করছে। So the therapy really has to be directed at insulin resistance and not the blood sugar. তার মানে হচ্ছে অ্যাম অসুখটা যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স এর সুতরাং চিকিৎসাটা হতে হবে ইনসুলিন কেন্দ্রিক। ইনসুলিনের দিকে মনোযোগ দিয়ে ইনসুলিনটাকে কিভাবে স্বাভাবিক অবস্থায় নামিয়ে আনা যায়। চিনির দিকে নয়। চিনির দিকে মনোযোগ দেওয়াটা আসলে ভুল চিকিৎসা। That was only the symptom. কারণ সেটা ছিল শুধুই মাত্র লক্ষণ। আবারও আপনাদের মনে করিয়ে দিই, একটু আগেই ডাক্তার ফারুক পাঠান বলেছিলেন যে, চিনিটাকে নিয়ন্ত্রণ করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সঙ্গে তিনি বলেছিলেন যে, চিনিটাকে নিয়ন্ত্রণ করার আর কোনো উপায় নাই। অথচ মার্গারেটের ইতিহাস থেকে আমরা দেখতে পেলাম যে, মার্গারেট আ এই ইনসুলিন গ্রহণ ছাড়াই তার চিনির মাত্রা স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছিলেন। And the problem is that we've proven that we're going to take questions at. So when we talk about the first myth, which is that it's a chronic progressive disease, that means it can't be cured.
তো ১ম যে বড় মিথটি এখানে একটু বলে রাখা ভালো যে ডাক্তার আ ফাংকে কেউ অডিয়েন্স থেকে একটা প্রশ্ন করেছিলেন। তাতে উনি একটু খানিকটা আম আ মনোযোগ হারিয়ে ফেলেন। তো তারপরে আবার যখন কথা বলা শুরু করেন তখন তিনি ওই মিথ যে দুটো তার সেগুলো দিয়েই শুরু করেছেন। তো ১ম যে মিথটা সেটা আমরা একটু আগে বললাম যে আ ডায়াবেটিস একটি ক্রম অবনতিশীল দীর্ঘমেয়াদী অসুখ। এই কথাটা ১ম ভুল বা মিথ্যা বা ভ্রান্ত ধারণা। And this is actually not true, and you can easily show that type 2 diabetes is reversible. And এবং এই কথাটি মোটেও সত্য কথা নয়। আর সে কথা প্রমাণ করাটাও অতি সহজ আসলে। they've done that, of course, with many different cases. So I'll present three cases. এবং এই কথাটি যে সত্য নয় এটা আসলে বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে। বিভিন্ন রকম উদাহরণ আমরা এর দেখতে পাই। তবে আজকের উপস্থাপনায় উনি ৩ টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করবেন। যার মাধ্যমে এই রক্তের আ চিনিটাকে কমিয়ে আনা যায় বা ইনসুলিনটাকে সমাধান করা যায়। ইনসুলিনের সমস্যাটাকে সমাধান করা যায়। All of which are real patients. অর্থাৎ আমাদের টাইপ 2 ডায়াবেটিসটাকে সারিয়ে ফেলা যায়। তো এখানে তিনি যেই রোগীদের উদাহরণ এখন দেবেন, তারা সবাই আম আসলেই উনার রোগী। And you'll see that this is not a chronic progressive disease at all. এবং এই রোগীদের গল্প জানলে আপনারা বুঝতে পারবেন যে এই অসুখটি কিছুতেই আসলে দীর্ঘমেয়াদী এবং ক্রম অবনতিশীল অসুখ নয়। So you can take bariatric surgery, and there's many studies of bariatric surgery. I had a patient, he was a long-standing diabetic who was morbidly obese. ১ম এই আমরা ব্যারিয়াট্রিক সার্জারি সম্পর্কে পদ্ধতিটি সম্পর্কে চলুন আলোচনা করি এবং আ একজন রোগীর আ তথ্য আপনাদের সামনে দিচ্ছি। যেই রোগীটি বহুদিন ধরে বা দীর্ঘদিন থেকে ডায়াবেটিক ছিলেন এবং তার ওজন ছিল সাংঘাতিক রকম বেশি। He underwent bariatric surgery, which is, also called stomach stapling, where they cut your stomach into the size of a walnut. So you really তো তিনি দৈনিক ৫০০ ইউনিটের মতন ইনসুলিন গ্রহণ করতেন। তো তাকে এই ব্যারিয়াট্রিক সার্জারির মাধ্যমে চিকিৎসা করা হলো। ব্যারিয়াট্রিক সার্জারির ধারণাটি হচ্ছে অপারেশনের মাধ্যমে আপনার পাকস্থলীটাকে এমনভাবে কেটে ছোট করে দেয়া হয় যে পাকস্থলীর আকৃতিটা হয়ে যায় একটা ওয়ালনাট বা একটা আখরোটের মতন এত ছোট। তার অর্থ হচ্ছে যে আপনি কোনো কিছুই আসলে বিশেষ খেতে পারবেন না। কারণ সামান্য খাবার খেলেই আপনার পাকস্থলীটা ভরে যাবে। you just can't eat. He started off on 500 units of insulin a day, and really after the surgery, he was on zero. So তো তিনি ৫০০ ইউনিট ইনসুলিন প্রতিদিন ব্যবহার করতেন এবং ব্যারিয়াট্রিক সার্জারি করার ১ মাসের মধ্যেই তিনি ইনসুলিন ব্যবহার করা বন্ধ করতে সক্ষম হলেন। এবং তার অর্থ হচ্ছে যে তার ডায়াবেটিস তাহলে কিওর হয়ে গিয়েছে। his diabetes was pretty much gone. And this is well known to happen, actually. We have multiple studies that show that this type of surgery cures diabetes. তো এবং এটা শুধুমাত্র একটি ঘটনা যে তা নয়। কারণ এর উপর ভিত্তি করে গবেষণাও করা হয়েছে এবং যে গবেষণাটি চিত্র এখন আপনাদের সামনে দেখানো আছে, সেই গবেষণায় তারা দেখিয়েছেন যে আম এই সার্জারির মাধ্যমে, এই ব্যারিয়াট্রিক সার্জারির মাধ্যমে ডায়াবেটিস আসলে সারিয়ে ফেলা সম্ভব। So this study, published in the New England Journal of Medicine, shows that when you look at intensive medical therapy, এই গবেষণাটি যেটা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত হয়েছিল ২০১২ সালে, সেই গবেষণায় তারা দেখিয়েছেন যে যদি আমরা ইনটেনসিভ মেডিকেল থেরাপি ব্যবহার করা হয়, অর্থাৎ অন্য নামে যেটাকে বলা হচ্ছে ব্যারিয়াট্রিক সার্জারি। well, at the end of the day, at 12 months, they're really just on as much medication as they used to be. But if you do bariatric surgery, আমি ভুল বললাম। ইনটেনসিভ মেডিকেল থেরাপিটা হচ্ছে আসলে ঔষধ ভিত্তিক যে চিকিৎসা সেটা। আম তো আ এই গবেষণায় যেটা দেখা যায় যে রোগীরা যারা এই ইনটেনসিভ থেরাপি করছিলেন তাদের ১২ মাসের মধ্যে দেখা যায় যে তারা যে পরিমাণ ঔষধ আগে ব্যবহার করছিলেন এই ১২ মাসের আগে, তারা প্রায় সেই একই পরিমাণের ঔষধ প্রতিদিন ব্যবহার করছেন। আর ব্যারিয়াট্রিক সার্জারির ক্ষেত্রে দেখা গেল well, what happens is that very quickly they come off of all their diabetic medications. And দেখা গেল যে তারা তাদের সমস্ত ডায়াবেটিক মেডিকেশন যেগুলো, সেগুলো খাওয়া বন্ধ করে দিতে সক্ষম হয়েছেন। there's two different types of surgery. There's the Roux-en-Y bypass and the sleeve gastrectomy.
২ রকমের পেডিয়াট্রিক সার্জারি রয়েছে। একটা হচ্ছে বাইপাস আ এক ধরনের এবং আরেকটা হচ্ছে আম আম গ্যাস্ট্রেক্টমি বা পাকস্থলীটাকে আসলে কেটে বাদ দেওয়া both of which do very well. You can এবং এই দুটো উপায়েই ব্যবহার এই মানে এই দুটো উপায়ের যেকোনো উপায় ব্যবহার করলেই একই রকম ফলাফল পাওয়া যায় ডায়াবেটিস সারিয়ে ফেলার ক্ষেত্রে। also do this thing called gastric banding, which is where you put a like a belt around your stomach on the inside and tighten it so you can't eat. And they also do very well. So এবং তৃতীয় যে পদ্ধতিটি সেটি হচ্ছে আপনার পাকস্থলীর চারপাশে একটি আ বেল্ট বা একটা বন্ধনী দিয়ে সেটাকে টাইট করে দেয়া হবে এমনভাবে যেন আপনি আপনার পাকস্থলীটা বড় হতে না পারে। অর্থাৎ ফুলে যেতে না পারে। তার মানে হচ্ছে যে আপনি খাবার তখন আর খেতে পারবেন না। কারণ আ খাবার চেষ্টা করলে এটাকে তো ফুলতে হবে, পাকস্থলীকে ফুলতে হবে। যেহেতু এর চারপাশে একটি বেল্ট দিয়ে বাঁধা, এটি বড় হতে পারবে না। সুতরাং আপনি তখন আর খাবার খেতে পারবেন না। এই পদ্ধতি ব্যবহার করেও ঠিক একই রকম ফলাফল পাওয়া গেল ডায়াবেটিসের ক্ষেত্রে। যে ডায়াবেটিক রোগীদের এইরকম একটা সার্জারি করার পরে তাদের ডায়াবেটিস আর থাকে না। so their weight comes down, but the blood glucose very quickly, over a matter of weeks, goes back down to normal, তাদের ওজনও কমতে থাকে এবং মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তাদের যে রক্তের চিনির মাত্রা সেটা স্বাভাবিক মাত্রায় নেমে আসে। which means that they're reversing their diabetes. তার অর্থ হচ্ছে যে তারা তাদের ডায়াবেটিসটাকে সারিয়ে ফেলছেন বা উপশম করে ফেলছেন। রিভার্স শব্দটির বাংলা আমি উপশম শব্দটি পেয়েছি। রিভার্সের ধারণাটি হচ্ছে যে আম ধীরে, ধীরে যেমন ডায়াবেটিসটি রিভার্স করা মানে তো বুঝি আমরা পেছনে যাওয়া। তো যেই প্রক্রিয়া অনুসরণ করে আমাদের ডায়াবেটিসটি হয়েছিল, রিভার্স করা মানে হচ্ছে সেই প্রক্রিয়াটি উল্টো দিকে চলে যায়। Another way to go is fasting. So, this is another patient of mine who had diabetes for more than 10 years. অন্য যে পথটি রয়েছে সেটি হচ্ছে উপোস করা। তো এখানে আম আরেকজন রোগীর ছবি দেখানো আছে। ইনি ডাক্তার ফাংয়ের প্রায় ১০ বছর আম ধরে তার আম চিকিৎসায় তার চিকিৎসা নিচ্ছেন। ১০ বছর ধরেই বললেন তো? So, আরেকবার শুনি। this is another patient of mine who had diabetes for more than 10 years. And we started him on a regimen which included fasting. ও তিনি আসলে বললেন যে এই আরেকজন রোগী যে প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে ডায়াবেটিসে ভুগছে এবং তাকে ডাক্তার ফাং এই উপোস করার যে চিকিৎসা, সেই চিকিৎসা তার উপরে ব্যবহার করা শুরু করলেন And after 50 pounds, he came off of all his insulin. এবং তার ওজন ৫০ পাউন্ড কমে যাওয়ার পর তিনি ইনসুলিন গ্রহণ করা বন্ধ করে দিতে সক্ষম হলেন And really, a year and a half later, he's still off of all his insulin and he's doing very well. এবং তারও ১.৫ বছর পরে এখনো তিনি কোনো ইনসুলিন গ্রহণ করছেন না এবং অত্যন্ত ভালো স্বাস্থ্যগতভাবে তার স্বাস্থ্য এখন অনেক ভালো। So again, here's another case of somebody who's lost a lot of weight and his diabetes went away. এবং এটা হচ্ছে আরেকটা উদাহরণ যেখানে একজন মানুষ তার ওজন অনেকটা কমিয়ে ফেলতে সক্ষম হয়েছেন এবং ফলাফলে তার ডায়াবেটিস চলে গিয়েছে। Well, that's very interesting because I thought there was no cure. I thought this was chronic and progressive. তো ব্যাপারটা তাহলে খুব কৌতূহল উদ্দীপক। কারণ আম এই ঘটনা থেকে প্রমাণিত হচ্ছে যে ডায়াবেটিস ভালো হয়ে যায়। অথচ আমাদেরকে বলা হয়েছিল যে ডায়াবেটিস কখনো ভালো হয় না এবং এটা ক্রমান্বয়ে খারাপই হতে থাকে। But clearly it's not. যেটা কিনা পরিষ্কার যে সেটা আসলে সত্য কথা নয়। And even after so many years, and even as on 500 units of insulin a day, these diseases are curable. এবং এত দীর্ঘদিন ডায়াবেটিসে ভোগার পরেও এবং দৈনিক এমনকি ৫০০ ইউনিট ইনসুলিন গ্রহণ করা রোগীর পক্ষেও এই রোগটাকে সারিয়ে ফেলা সম্ভব। And in fact, the fasting in the treatment of type 2 diabetes was mentioned almost 100 years ago. এবং এই ডায়াবেটিস চিকিৎসায় উপোস ব্যবহারের কথা কিন্তু প্রায় ১০০ বছরেরও বেশি সময় আগে ব্যাখ্যা করা হয়েছিল। আ তিনি ডাক্তার ফাং এই আলোচনায় প্রায় ১০০ বছর বললেন কারণ এই আ ভিডিওটি ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল। আর বর্তমানে আমরা ২০২৪ সালে রয়েছি। তো তার মানে এখন আমরা ১০০ বছরেরও বেশি সময়ের আগের কথা বলছি। So this is a diabetologist by the name of Elliot Jocelyn, who's probably the most famous diabetologist in history. এবং এখানে চিত্রে একজন আম আ ডায়াবেটোলজিস্টের
আম ২ টো উক্তি দেখানো আছে। যিনি খুব সম্ভবত ডায়াবেটিস জগতে সবথেকে নামকরা বিশেষজ্ঞ। তার নাম হচ্ছে এলিয়ট জসলিন, এলিয়ট পি. জসলিন। And he writes in the Canadian Medical Association Journal in August of 1916, so pretty close to 100 years ago, that এবং তিনি ক্যানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে অগাস্ট ১৯১৬ সালে লিখেছিলেন, যেটা কিনা আ ২০১৪ সালের হিসাব করলে প্রায় ১০০ বছর আগে এবং ২০২৪ সালের হিসাব করলে ১০০ বছরেরও বেশি আগে লিখেছিলেন যে, temporary periods of undernutrition are helpful in the treatment of diabetes যে অ্যাম স্বল্প মেয়াদে আন্ডার নিউট্রিশন অর্থাৎ অ্যাম উপোস করা এই ক্ষেত্রে অর্থাৎ কোনো রকম পুষ্টি গ্রহণ না করা জিনিসটা টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা হিসেবে যে অ্যাম সাহায্য করবে এই ধারণাটি will probably be acknowledged by all after these 2 years of experience with fasting. এই ধারণাটি হয়তো সকলেই এক বাক্যে গ্রহণ করবে। এই ২ বছরের অ্যা উপোস নিয়ে গত ২ বছরে যে গবেষণা হয়েছে তার ফলাফলের উপর ভিত্তি করে। Back then, of course, there was really no drug therapy, there was no insulin, there was no other thing. So তো ১৯১৬ সালে তখন কিন্তু ডায়াবেটিসের অন্য কোনো চিকিৎসা ছিল না, কোনো ঔষধ ছিল না এবং আ ইনসুলিন হরমোন তখনও আবিষ্কার হয়নি। সুতরাং তখন রোগীদের আর কোনো সুযোগ ছিল না। fasting was one of the kind of well-recognized treatments. এবং তখন উপোস করাটাই টাইপ 2 ডায়াবেটিসের জন্যে একটা সর্ব বা আম সাধারণভাবে বা স্বনামধন্য চিকিৎসা পদ্ধতি ছিল। অর্থাৎ আম এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে প্রায় সকলেই জানত। And he says the practice observed by many clinicians of the old school who advantageously fasted their diabetics 1 day a week have given the cue to intermittent fasting. তো এই যে অ্যাম অ্যা অভ্যাস যেখানে অ্যা বিভিন্ন ক্লিনিশিয়ান তার রোগীদের মধ্যে এই অভ্যাসটি করিয়েছিলেন এবং দেখা গিয়েছিল যে অ্যা যদি সপ্তাহে রোগীদের ১ দিন না খাইয়ে রাখা হয়, তাহলে তারা যে উপকার পান, সেটা থেকেই আসলে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর যে ধারণা, সেই ধারণার দিকে এটা সংকেত দেয় যে রোগীরা যদি এটা করে তাহলে তাদের জন্যে উপকার হবে। টাইপ 2 ডায়াবেটিক রোগীদের কথা বলা হচ্ছে এখানে। So these things are not things that were simply made up. These things were known almost for 100 years. তার মানে হচ্ছে এই যে উপোস করে টাইপ 2 ডায়াবেটিস সারিয়ে ফেলা যায়, এই কথাটি আসলে বানানো কোনো কথা নয়। আম বরং ১০০ বছরেরও আগের থেকে এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে এবং ডাক্তাররা, রোগীরা এই বিষয়টি সম্পর্কে জানতেন। If you look during the war periods, so this is World War I and World War II, you have severe food rationing. So you're not এবারে যদি আমরা দুটো বিশ্বযুদ্ধ যে হয়েছিল আমাদের ১ম এবং ২য় বিশ্বযুদ্ধ তার আ দিকে তাকাই, যখন রোগীদেরকে বা রোগীদের তো না, যখন মানুষের খাদ্য উম প্রাপ্যতা অত্যন্ত জটিল হয়ে পড়েছিল, খাদ্য স্বল্পতা দেখা দিয়েছিল, তখন কে কতটা খাবার পাবে সেটা নিয়ন্ত্রণ করা হতো। রেশনিং যেটাকে বলি আমরা, সেই রেশনিং করা হয়েছিল। you're not talking about just not eating a little bit of sugar. You're not talking about not eating very much of anything at all, right? এবং এই সময়ে অ্যা অবস্থাটা যা ছিল সেটা হচ্ছে যে আপনাকে শুধু চিনি খেতে যে একটু কম চিনি খেতে বলা হবে তা নয়। বরং এই সময়ে যুদ্ধের সময়ে খাবার আসলে খা কোনো খাবারই তেমন ছিল না। But when that happened, you can look at type 2 diabetes and type 2 diabetes mortality, and they go down quite substantially. এবং সেই ঘটনাটি যখন ঘটে এই যে রেশনিং খাবার না পাওয়ার যে ঘটনাটি যখন ঘটে, তখন আপনি যদি ডায়াবেটিস রোগের কথা চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে ১ম বিশ্বযুদ্ধের সময়েও এবং ২য় বিশ্বযুদ্ধের সময়েও টাইপ ২ ডায়াবেটিসের সংখ্যা খুব দ্রুত কমে যায়। দেখুন কোথায় ছিল সেখান থেকে সাঁই করে কোথায় নেমে এলো এই ১ম বিশ্বযুদ্ধের সময়। আবার ঠিক ২য় বিশ্বযুদ্ধের সময় কোথায় ছিল সেখান থেকে সাঁই করে কোথায় নেমে আসে। During the period of food rationing. যখন এই খাদ্য কতটা কে কতটা খাবার পাবে সেই ব্যাপারটাকে যখন নিয়ন্ত্রণ করা হচ্ছিল তখন এই ঘটনাগুলো আমরা দেখতে পাই। So you can actually compare fasting and bariatric surgery, and you can see that when you compare people who undergo bariatric surgery,
this is the surgery, to the diet alone, which is the fasting, you can see that not only do you get a little bit better weight loss, but you get better blood sugar control as well. তো আ এখন আমরা যদি ফাস্টিং এবং ব্যারিয়াট্রিক সার্জারি এই দুটো পদ্ধতির মধ্যে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাই যে মাফ করবেন। ব্যারিয়াট্রিক সার্জারির তুলনায় উপোস করলে বরং ওজন কমার দিক থেকে এই উপোস করাটা অনেক বেশি অ্যাম কার্যকরী এবং রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অ্যাম উপোস করলে রক্তে চিনির মাত্রা অনেক কম থাকে, যেখানে ব্যারিয়াট্রিক সার্জারি করার পরে রক্তের চিনির মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। Which is very interesting. That means they're almost equivalent. তার মানে হচ্ছে যে এই দুটো প্রায় একই রকম। অর্থাৎ ব্যারিয়াট্রিক সার্জারি করে আপনি যে ফল পাবেন, তার থেকেও ভালো ফল হয়তো পাবেন যদি আপনি খাবার খাওয়া থেকে বিরত থাকেন, উপোস করেন। And a third case is somebody I met, a 27-year-old graduate student in physiology. She was diagnosed with diabetes. এবং তৃতীয় যে রোগীর উদাহরণ আমাদের সামনে ডাক্তার ফাং তুলে আনছেন, তিনি হচ্ছেন ২৭ বছর বয়সী গ্র্যাজুয়েট স্টুডেন্ট আ যিনি ফিজিওলজি নিয়েই লেখাপড়া করছিলেন। তার সম্প্রতি ডায়াবেটিস ধরা পড়েছিল, With a hemoglobin A1C of 10.4%, which is যার হিমোগ্লোবিন A1C টা ছিল ১০.৪%, যেটা কিনা বেশ হাই অ্যাম রক্তে চিনির মাত্রা তাহলে অত্যন্ত উঁচু ছিল, খুব বেশি ছিল। quite high. Her doctor immediately started her on 3 medications. তার ডাক্তার তাকে ১ম এই এটা একজন মহিলা স্টুডেন্ট ছিলেন। তো মহিলা রোগী ছিলেন আরকি। তো তাকে ১ম এই ৩ টে ঔষধ দিয়ে তার যাত্রা But শুরু। she didn't want to take that. So she kind কিন্তু তিনি সেই ঔষধ নিতে রাজি হননি। তিনি ঔষধ গ্রহণ করতে চাননি, ঔষধ খেতে চাননি। of dug through the internet and stuff, and she decided to put herself on a ketogenic diet, which is এবং তখন সে ইন্টারনেটে খোঁজাখুঁজি করতে শুরু করে যে অন্য কোনো সমাধান রয়েছে কিনা এবং নিজে একটা খুবই সীমিত শর্করা ভিত্তিক কিটোজেনিক ডায়েট এর ব্যবহার শুরু করে। এক্ষেত্রে চট করে একটু বলে রাখি, এই অনুবাদের বাইরে আমার ব্যক্তিগত যাত্রাও কিন্তু সেভাবে শুরু। আমাকেও ডাক্তার বলে দিয়েছিলেন যে, "আপনি প্রি-ডায়াবেটিক এবং মাফ করবেন এবং আপনার ধীরে, ধীরে ডায়াবেটিস হয়ে গেলে তখন আমরা আপনাকে ঔষধ দেব।" কিন্তু সেটা শুনে আমি খুশি হইনি। আমি ইন্টারনেটে গিয়ে খুঁজতে শুরু করি যে সমাধান কিছু আছে কিনা এবং আমিও কেটোজেনিক ডায়েটের সন্ধান পাই সেই খোঁজাখুঁজির প্রক্রিয়া হিসেবে বা খোঁজাখুঁজির মাধ্যমে। তো আম তাহলে এই রোগীর কথাও আমার যে গল্প তার সঙ্গে খুব মিলে যাচ্ছে। an extremely low carbohydrate diet. আর কেটোজেনিক ডায়েটটা হচ্ছে একটা সাংঘাতিক রকমের শর্করা শূন্য বা শর্করা সীমিত খাবার। এই ক্ষেত্রে কেটোজেনিক ডায়েটের ক্ষেত্রে যেটাকে বলা হয় প্রেসক্রিপশন গ্রেড কেটোজেনিক ডায়েট, অর্থাৎ যেই কেটোজেনিক ডায়েটটা আপনার ঔষধের মতন বা ঔষধ থেকেও শক্তিশালীভাবে কাজ করবে, যেই ডায়েট ব্যবহার করলে ডাক্তার গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনি উপকার পাবেন, সেই ডায়েটে দৈনিক ২০ গ্রামের বেশি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাওয়া নিষিদ্ধ। So she lost some pounds. She lost about 20 pounds. And when she went to her visit, her hemoglobin A1C was 5.5%. এবং এই কিটোজেনিক ডায়েট করার পরে তার ওজন প্রায় ২০ পাউন্ড পরিমাণ ওজন তার কমলো এবং তারপরে সে যখন আবার তার ডাক্তারের কাছে ফিরে গেল, গিয়ে রক্ত পরীক্ষা করালো, দেখা গেল তার HbA1c ১০.৪ এর পরিবর্তে এখন ৫.৫%। তার মানে কোন রকম ঔষধ না খেয়ে যদি কারো রক্তের HbA1c মাত্রাটা হয় ৫.৫, তাহলে তো তিনি ডায়াবেটিক নন। In other words, her diabetes completely reversed. বা অন্য কথায় তার ডায়াবেটিস পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে, সেরে গিয়েছে। With a ketogenic diet. কিটোজেনিক ডায়েট ব্যবহার করে তার ডায়াবেটিস সেরে গিয়েছে। So all these 3 cases are cases of cure. তো এই ৩ টি যে উদাহরণ দেয়া হলো আপনাদের সামনে, এই ৩ টি উদাহরণ ছিল ডায়াবেটিস সেরে যাওয়ার উদাহরণ। There's also cases of cure that you don't really hear about. এছাড়াও কতগুলো এই ডায়াবেটিস সেরে যাওয়ার কতগুলো গল্প আছে যেগুলো সম্পর্কে সাধারণত আমরা শুনতে পাই না। আমাদেরকে এই গল্পগুলো কেউ বলেন না। For instance, if you have a diabetic and they start on, a lot of insulin, you never hear that, oh, I started all this insulin, now I'm great.
তো যেই রকম কথাগুলো আমরা কখনো শুনি না, সেরকম হচ্ছে যেমন ডায়াবেটিস আক্রান্ত হওয়ার পরে আপনাকে হাই ডোজ অফ ইনসুলিন দেয়া হলো এবং তার কয়দিন পরে আপনি খুব খুশি হয়ে বললেন যে, "ইনসুলিন নেয়ার পরে তো আমার ডায়াবেটিস সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছে এবং আমার আর কোনো ঔষধ খেতে হয় না।" এরকম কথা কি আমরা কখনো শুনি? কখনো এটা বাস্তবে ঘটে? না। I'm off all my insulin. That doesn't happen, right? It's the same with drugs, right? Metformin, sulfonylureas. Nobody says, "Oh, I started the sulfonylurea. Now I'm doing great. I stopped taking everything and my sugars are fine." এবং এই ঘটনাটি ঔষধ গ্রহণের ক্ষেত্রেও খাটে। যেমন আপনি হয়তো মেটফর্মিন বা সালফোনিলুরিয়া গ্রুপের যে ঔষধ, সেইগুলো গ্রহণ করছেন এবং তার কদিন পরে উচ্ছ্বসিত হয়ে বলতে শুরু করলেন, "জানো আমি তো এই মেটফর্মিন খেয়েছিলাম বা সালফোনিলুরিয়া গ্রুপের ঔষধ খেয়েছিলাম এবং তারপরে আমার আ ডায়াবেটিস সেরে গেল। এখন আমি আর কোনো ঔষধ খাই না। আমার রক্তে চিনির মাত্রা স্বাভাবিক থাকে।" এই গল্প আমরা কখনো শুনি না। In these cases, diabetes is not cured. In fact, it tends to get worse over time. আর এই সমস্ত ক্ষেত্রে রোগীদের ডায়াবেটিস আসলে সারছে না এবং ধীরে, ধীরে খারাপ হচ্ছে। When you treat people with insulin, with medications, they tend to get worse over time. এবং রোগীদেরকে ইনসুলিন অথবা অন্য ঔষধ দিয়ে চিকিৎসা করলে তারা ক্রমান্বয়ে তাদের স্বাস্থ্য খারাপ হতে দেখা যায়। এই গল্প তো আমরা আমাদের চারপাশে প্রচুর দেখতে পাই। এই উদাহরণ আমাদের চারপাশে প্রচুর দেখতে পাই যে রোগীরা যারা ইনসুলিন দিয়ে চিকিৎসা করছেন বা এরকম কোনো ঔষধ গ্রহণ করছেন তাদের অবস্থা ক্রমান্বয়ে খারাপ থেকে খারাপতর হতে থাকে। তাই না? So you can actually break these treatments into two groups, right? So তাহলে আমরা এই পর্যন্ত যে আলোচনা করলাম তার উপর ভিত্তি করে ডায়াবেটিসের ট্রিটমেন্টকে ২ দলে ভাগ করতে পারি। there's one side which leads to a cure. There's the bariatric surgery, the fasting, and the very low carbohydrate diets. তো এই ২ ভাগের মধ্যে ১ম ভাগটা হচ্ছে যেখানে আপনার ডায়াবেটিস সেরে যাবে। যেমন আপনি যদি ব্যারিয়াট্রিক সার্জারি ব্যবহার করেন অথবা উপোস ব্যবহার করেন অথবা খুবই সীমিত শর্করা ভিত্তিক খাদ্য অভ্যাস করেন। Those all lead to a cure for diabetes because you stop your medications, you do very well. এই এই ৩ টি উপায়ই বা এই উপায়গুলো আপনার ডায়াবেটিস সারিয়ে ফেলে। তার কারণ হচ্ছে যে এই উপায় ব্যবহারের শেষে আপনি কোন রকম ঔষধ ছাড়াই আপনার রক্তের চিনির মাত্রা স্বাভাবিক রাখতে পারেন। And there's other treatments that don't lead to a cure, which এবং অন্য যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলো আপনার অ্যাম ডায়াবেটিসকে আসলে সারিয়ে তোলে না। is the insulin, the drugs, and the low-fat diets. যার মধ্যে রয়েছে ইনসুলিন দিয়ে চিকিৎসা, ড্রাগ দিয়ে চিকিৎসা, বিভিন্ন ঔষধ দিয়ে চিকিৎসা এবং লো ফ্যাট ডায়েটস অর্থাৎ সীমিত চর্বি ভিত্তিক যে ডায়েট যেগুলো রয়েছে সেগুলো। এ কথা তো আমরা শুনে থাকবো যে চর্বি যত কম খাওয়া যায় তত ভালো। দুধের থেকে চর্বিটা সরিয়ে দিয়ে, ননি সরিয়ে দিয়ে বাকি দুধটাকে খাও। তো এইরকম অভ্যাস গত ৫০ বছর ধরে মানুষ করেছে এবং তার থেকে আমরা যেটা দেখেছি যে ডায়াবেটিক রোগীরা এটা করলে তাদের ডায়াবেটিস কখনো ভালো হয় না। And of course, you'll never guess, of course, which path we choose, right? এম এবং নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না যে এই দুটো পথের মধ্যে কোন পথটা আমরা ব্যবহার করি। We choose with all our treatments, with all our research, and all our goals, like published by the Diabetes Association, to go this way. এবং আমরা সাধারণভাবে চিকিৎসা জগৎ আসলে এই ডায়াবেটিকদের চিকিৎসার জন্যে আসলে যেই উপায়টা ব্যবহার করি সেটা এই চিত্রের বাঁ দিকে দেখানো আছে। যেটা থেকে আসলে রোগীর ডায়াবেটিস উপশম হয় না। Towards the path where we know that there's no cure. সেই পথ যেই পথে আমরা জানি যে অসুখটা সারে না। We know it because we've been doing it, and people aren't cured. এটা আমরা জানি কেন? কারণ হচ্ছে এই ইনসুলিন দিয়ে, ড্রাগ দিয়ে এবং লো ফ্যাট ডায়েট দিয়ে আমরা চিকিৎসা করে এসেছি বহু বছর ধরে এবং আমরা দেখেছি কেউ সেরে ডায়াবেটিস থেকে মুক্ত হয় না। ডায়াবেটিস তাদের কারোই সারে না। So, this is the problem. If you look at the American Diabetes Association, they have several facts. আর উম এ এখন আপনাদের সামনে একটি বড় সমস্যা তুলে ধরা হচ্ছে, যেটা আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এর যে দাবি করা কতগুলো তথ্য বা প্রকাশ করা বা প্রচার করা কতগুলো তথ্য, যেগুলো আসলে সত্য কথা নয়। যেমন This fact, for most people,
type 2 diabetes is a progressive disease. আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলত যে মানে প্রায় অধিকাংশ লোকের ক্ষেত্রেই টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে একটি ক্রম অবনতিশীল অসুখ। Well, that's actually a lie. বাস্তবে এটা একটা মিথ্যে কথা। It's not true এটা সত্য নয়। because you have lots of people who are being reversed, who are being cured, right? কারণ আমরা উদাহরণ থেকে যেমন দেখলাম যে অনেক মানুষই আছে যারা তারা তাদের ডায়াবেটিসকে উপশম করে ফেলছেন অথবা সম্পূর্ণ ডায়াবেটিস সেরে যাচ্ছে। And what they say here is that oral medications eventually may not be enough to keep blood glucose levels normal. তারা বলেন যে মুখে খাওয়া যে ঔষধগুলো সেইগুলো আম দীর্ঘদিন ব্যবহারের পরে হয়তো রক্তের চিনির মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম নাও হতে পারে। Using insulin to get blood glucose levels to a healthy level is a good thing, এবং ইনসুলিন ব্যবহার করে রক্তের চিনির মাত্রাকে একটা স্বাস্থ্যকর অবস্থায় নামিয়ে আনাটা একটা ভালো জিনিস not a bad thing. এবং এটা কোনো ক্ষতিকর জিনিস নয়। এইখানেও আবার আপনাদের মনে করিয়ে দিই, অপদার্থ ডাক্তার ফারুক পাঠানের যে ভিডিওটুকু শুরুতে আমি আপনাদের দেখিয়েছিলাম, সেখানে তিনি ঠিক এই কথাটিই বলেছিলেন, তাই না? যে ইনসুলিন ব্যবহার করে চিনির মাত্রাটাকে স্বাভাবিক রাখতে হবে। তাতে যত ইনসুলিন লাগুক, তাই না? Right? That's crazy, right? এবং এই কথাটি আসলে একটা বাজে কথা, পাগলামি কথা, মানে পাগল ছাড়া এই কথা কে বলবে? Because if you're on insulin, it means that your diabetes is more severe. কারণ আপনি যদি ইনসুলিন ব্যবহার করেন, আপনার রক্তে চিনির মাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্যে, তাহলে এই কথা থেকে প্রমাণিত হয় যে আপনার ডায়াবেটিসটা আসলে তুলনামূলকভাবে খুব খারাপ অবস্থায় রয়েছে। কারণ খারাপ অবস্থায় না গেলে তো আপনাকে দিত মুখে খাওয়ার ঔষধ। আর যখন ইনসুলিন দেয়া হচ্ছে, তখন আপনার ডায়াবেটিসটা আরো খারাপ হয়েছে বলেই ইনসুলিনটা দেয়া হচ্ছে। So that's kind of like saying, oh, sometimes cancer metastasizes into Hey, I'm Joey, আবার এলো and I'm one of the অ্যাডভার্টাইজমেন্ট যে 30 AI voices from SpeechLove. You listen to this video. your liver. This is a good thing. এই কথাটি এম যদি তুলনা করি আমরা তাহলে যেন উম ওই কথার মতো যে আপনার একটা ক্যান্সার হয়েছিল, যেই ক্যান্সারটি এখন মেটাস্টেসাইজ করে আপনার কলিজার মধ্যে ঢুকে পড়েছে, নতুন টিউমার হয়েছে। এটা একটা ভালো জিনিস। অত্যন্ত মানে উম যে কেউ একথা শুনলে বলবে যে এই লোকটার মাথা খারাপ, তাই না? যদি কেউ এরকম দাবি করে। অথচ ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু আমাদের বিজ্ঞ ডাক্তাররা চতুষ্পদগুলো এই দাবিই করে চলেছেন। That's not really a smart thing to say. If জিনিসটা মোটেও আম এই কথা যে বলবে সে তো আসলে বুদ্ধিমান সে বিষয়ে আপনার সন্দেহ তৈরি হবে, তাই না? you're on insulin, that's much worse than if you were on nothing at all. তো যদি আপনি কোনো কিছু না খেয়ে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারেন, রক্তের চিনির মাত্রা স্বাভাবিক রাখতে পারেন, সেটা তো অবশ্যই ইনসুলিন ব্যবহার করার থেকে অনেক ভালো বা উল্টো কথায় যদি ইনসুলিন ব্যবহার করেই আপনাকে রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে ইনসুলিন ব্যবহার না করে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করার তুলনায় সেটা তো অত্যন্ত খারাপ অবস্থা। আপনার শরীরটা, অসুখটা অত্যন্ত খারাপের দিকে। So that's really, really stupid. এবং এই তথ্য মতে তাহলে ইনসুলিন রোগীকে দিয়ে চিকিৎসা করাটা বা ইনসুলিন নিতে আ আ উৎসাহিত করাটা আসলে অত্যন্ত, অত্যন্ত আহাম্মকের মতন কারবার, আহাম্মকের মতন কথা। Right? There's no way that having severe disease is better than not having disease. কোনোভাবেই অ্যা একটা অসুখ যেটা গুরুতর রকম খারাপ অবস্থায় আছে, সেই অবস্থাটা এই গুরুতর নয়, এমন অবস্থা থেকে কখনো তো সেটাকে ভালো বলা সম্ভব না বা ভালো বলাটা যৌক্তিক না। একই রোগ আপনার হয়েছে ধরুন সহজ উদাহরণ দিই জ্বর। আপনার জ্বর হয়েছে ৯৮ এর টেম্পারেচারের জায়গায় হয়তো ৯৯ হয়েছে। আর আরেকজনের হয়েছে ১০৩। তাহলে কোনটাকে আপনি বেশি খারাপ জ্বর বলবেন? যার ১০৩ তাকেই বলবেন খারাপ। তো আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে যার ১০৩ তাকে যে তার যে অবস্থাটা আসলে অত্যন্ত খারাপ এটা বলছি না। Right? And here they are telling you that, oh, it's good you're on insulin, right? এবং এই কথায় এই যে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের যে কথাটি, এই কথায় তারা যেন আমাদেরকে এই তথ্যই দিলেন যে, "দেখো তুমি তো ইনসুলিন নিয়েছো। এটা খুব ভালো কাজ। এটা খুব ভালো কাজ। তুমি খুব ভালো আছো।"
people a sense of learned helplessness, right? আর এইভাবে এটা মানুষকে খানিকটা আম প্র মানে খানিকটা আ আশাহত হতে শেখায়। অর্থাৎ রোগীকে যখন ডাক্তার এইভাবে বুঝিয়ে দেন, তখন রোগী আসলে অসহায় হয়ে পড়ে। এর থেকে বেরিয়ে আসার, এই সমস্যার সমাধানের কোনো আ এটা যে সমাধান সম্ভব, এটাকে যে ভালো করা সম্ভব, এই বিষয়টা তখন সে আর বিশ্বাস করে না। কারণ ডাক্তার বলে দিয়েছে। তো সেটাকে তিনি বলছেন যে প্রশিক্ষণের মাধ্যমে রোগীকে অসহায়ত্ব শেখানো আরকি। লার্নড হেল্পলেসনেস। Right? This is the problem. They're telling you, you can't fix it. Don't even try. এটা একটা সমস্যা। তার কারণ হচ্ছে তারা যেন বলছেন আমাদেরকে যে এই সমস্যার সমাধান সম্ভব না। সুতরাং চেষ্টাও করবেন না। They're saying, you'll go blind, you'll go on dialysis, but get used to it. তারা বলবেন যে আপনি আপনার দৃষ্টিশক্তি হারাবেন। আপনার কিডনি নষ্ট হয়ে গিয়ে আপনাকে ডায়ালাসিস করাতে হবে। কিন্তু মেনে নিতে হবে এটা। এটা কিছু করার নাই। There's nothing you can do, right? এবং এই ব্যাপারে আপনি কিছুই করতে পারবেন না। That's shameful, really. এবং এই কথাটা, এই তথ্য মানুষকে দেওয়াটা লজ্জার কথা। আমি আ স তথাকথিত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক পাঠানকে অপদার্থ ফারুক পাঠান বলছি, কেন আশা করি এইবারে বুঝতে পেরেছেন। And it's not just the American Diabetes Association, here's Diabetes Australia. আর এইরকম পাগলামির কথা বা বোকার মতন কথা যে শুধু আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলে তা কিন্তু নয়। এবারে উদাহরণ হচ্ছে ডায়াবেটিস অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার যে ডায়াবেটিস আম আ ব্যবস্থাপনার জন্য যে সংগঠনটি রয়েছে, সেই সংগঠনের কথা। চলুন দেখি ওনারা কি বলেন। The same thing. Over time, most people will need insulin. It's important to note that this is just the natural progression of the disease. Here, এখানেও সেই একই কথা। তারা বলছেন যে সময়ের সাথে, সাথে টাইপ 2 ডায়াবেটিস রোগীদেরকে মুখের ওষুধ দিয়ে মৌখিক যে ওষুধ তারা খাচ্ছেন তার সাথে, সাথে ইনসুলিনও ব্যবহার করতে হবে। আর এই কথাটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই অসুখটার এইটাই প্রাকৃতিক অবস্থা। এইভাবেই এটা ক্রমান্বয়ে খারাপের দিকে এগুতে থাকে। here it is again. It's a chronic, progressive disease. There's nothing you can do about it. Don't even try. সেখানেও এই একই কথা যে এটা একটা দীর্ঘমেয়াদী ক্রম অবনতিশীল অসুখ এবং এটার ব্যাপারে আপনি কিছুই করতে পারবেন না। সুতরাং চেষ্টাও করবেন না। Forget diet, forget everything else. Don't even try. আপনার ডায়েটের কথা ভুলে যান। অন্য যে পদ্ধতিগুলোর কথা আছে সেগুলোকেও নিয়ে চিন্তা করবেন না। চেষ্টা করারই দরকার নেই। So, the second big lie of type 2 diabetes is that lowering blood sugar is the entire goal of the treatment of disease. দ্বিতীয় যে বড় মিথ্যে কথাটি দিয়ে আমরা শুরু করেছিলাম, অর্থাৎ যে দুটো মিথ্যে কথা আ দিয়ে এই উপস্থাপনা শুরু হয়েছিল, তার ১ম টি নিয়ে আলোচনা শেষ হলো। এখন আমরা দ্বিতীয় যে বড় মিথ্যে কথাটি, সেটি নিয়ে আলোচনা করব। যেখানে রোগীদেরকে বলা হয় যে, আ এই অসুখের যে চিকিৎসা, সেটা হচ্ছে কি করে আপনার রক্তের চিনির মাত্রাকে কমিয়ে রাখা যাবে। So, this is the way we think about it, right? So, both type 1 and type 2 diabetes leads to high blood sugars and through various mechanisms like oxidative stress and তো এইভাবে আমরা এম এ এইভাবে আমাদেরকে শেখানো হয়। আচ্ছা, কথাটা আরেকবার আমি শুনিনি। কারণ আমার বুঝতে একটু সময় লাগলো। the way we think about it, right? আমরা এই অসুখটি সম্পর্কে এইভাবেই চিন্তা করি। যেমন So both type 1 and type 2 diabetes leads to high blood sugars and through various mechanisms like oxidative stress and advanced glycation end products. This leads to the complications of diabetes. আমাদেরকে বলা হয় যে টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার রক্তে চিনির মাত্রা বেড়ে যায় এবং তার ফলে আপনার অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায় আম এবং আম অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট উৎপাদন মাত্রা বেড়ে যায়। যেটা কিনা আপনার দেহের বিভিন্ন অঙ্গকে নষ্ট করে এবং আপনার আম ডায়াবেটিকস জনিত যে কমপ্লিকেশন গুলো সেগুলো তখন হতে শুরু করে। Right? That's how we kind of conceptualize it. ঠিক এইভাবেই আমরা আমাদের মাথায় অসুখটাকে বুঝি এবং সেজন্যই যেকোনো ডাক্তারের কাছে গেলেই ডায়াবেটিস নিয়ে যিনি চিকিৎসা করেন তিনি বলবেন যে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। নয়তো আপনার প্রদাহ বেড়ে যাবে, আপনার অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যাবে, আপনার অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট উৎপাদন বেড়ে যাবে এবং যেখান থেকে আপনার দেহের বিভিন্ন অঙ্গ নষ্ট হতে থাকবে।
So if you get rid of the high blood sugars, then you get rid of the complications of diabetes. তার মানে হলো যদি আপনার রক্তের চিনির মাত্রাটাকে আপনি কমিয়ে আনতে পারেন, স্বাভাবিক রাখতে পারেন, তার মানে হচ্ছে যে এই যে সমস্যাগুলো থাকবে না। ফলে আপনার ডায়াবেটিসজনিত যে জটিলতা সেগুলো তৈরি হবে না। That's kind of what has driven our treatment of diabetes, for the last 50 years. আর এই ধারণাটাই গত প্রায় ৫০ বছর ধরে আমাদের ডায়াবেটিস চিকিৎসার জগতে ব্যবহৃত হয়ে আসছে। There was a problem, though. কিন্তু একটা সমস্যা আছে। It wasn't true. এই কথাটি সত্য ছিল না আসলে। So about 5 years ago, there was 4 very well done, very large studies that showed that treating blood sugars makes no difference. বছর ৪ এক আগে অর্থাৎ ২০১৪ সালের বছর ৪ এক আগে ২০১০ সালের দিকে অ্যা বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছিল যে রক্তের চিনির মাত্রাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টায় আসলে উপকার কিছু পাওয়া যায় না। অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিক রোগী তাদের রক্তের চিনির মাত্রাটাকে স্বাভাবিক রাখার পরেও রোগী আসলে দৈহিকভাবে তার অবস্থা আরো খারাপ হয়। এটা দেখা গিয়েছিল। Right? So the first of these, which got a lot of press, was the Accord study. আর এই গবেষণাগুলোর মধ্যে যেই গবেষণা এই অ্যাকর্ড স্টাডি একটি গবেষণা যেটা আম যে আমাদের সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় বা সংবাদ মাধ্যম এই স্টাডিটি সম্পর্কে খুব আম আ বড় করে সবাইকে মানে এই গবেষণার ফল সম্পর্কে সবাইকে জানানোর চেষ্টা করে। এটা খুব জনপ্রিয় হয়ে ওঠে। জনপ্রিয় অর্থে মানে জিনিসটা ভালো অর্থে জনপ্রিয় নয় বরং জিনিসটা ভীতিকর অর্থে জনপ্রিয় হয় যে যখন লোকে এটা সম্পর্কে জানতে পারে তখন আমাদের মধ্যে ভীতিটা বেড়ে যায়। Where they randomized over 10,000 patients, diabetics, to very tight control versus not so tight control. এই গবেষণায় ১০,০০০ এরও বেশি রোগীকে নিয়ে আম একদলকে ২ ভাগ করে একদলকে আম রক্তের চিনির মাত্রা খুব শক্তভাবে খুব আম কি বলে যে নিবিড়ভাবে নিয়ন্ত্রণ করতে বলা হয়। আর অন্যদেরকে রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে আম উৎসাহিত করা হয় না। অর্থাৎ এটাই হচ্ছে ২ দলের মধ্যে পার্থক্য হবে। After 3.5 years, the study was stopped because the patients who were tightly controlled weren't doing better, they were doing worse. এবং ৩.৫ বছর এই গবেষণাটি চলার পরে গবেষণাটিকে বন্ধ করে দেয়া হয়। অ্যাম জোর করে বন্ধ করে দেয়া হয়। তার কারণ হচ্ছে এই ৩.৫ বছরের উপাত্তে দেখা যায় যে যাদের রক্তের চিনির মাত্রাটাকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করা হয়েছিল, তারা আসলে যাদের রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়নি, তাদের তুলনায় এদের স্বাস্থ্যের অবস্থা আরো খারাপ ছিল। So they had an increase in the risk of death, about, 20% increased risk. এবং যারা রক্তের চিনির মাত্রাটাকে বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন, তাদের মধ্যেই প্রায় ২০% বেশি মৃত্যুর ঝুঁকি দেখা গিয়েছিল। Not only that, about 27.8% gained a lot of weight, over 10 kilograms. Like, এবং 28% এর মতন লোক এই যারা রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তারা অনেক ওজন তাদের বেড়ে যায়। প্রায় ১০ কেজির মতন ওজন। 20 plus pounds, right? So, যেটা প্রায় ২০ পাউন্ডেরও বেশি ওজন তাদের বেড়ে গিয়েছিল। so this is the problem. It তার মানে এটাই একটা সমস্যা। wasn't doing them any good. It was really, really bad. এই চিকিৎসা বা রক্তের চিনির মাত্রাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টাটা আসলে রোগীদের জন্য কোনো উপকার করেনি। বরং রোগীদের স্বাস্থ্যের ১২টা বাজাচ্ছিল। তাদের মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছিল। So that was quite revolutionary at the time, but 3 other studies came out right after that that showed exactly the same thing. এবং এই গবেষণাটি সেই সময়ে অত্যন্ত আম নজর কাড়া একটা বা একটা বিপ্লবী পরিবর্তন বা বিপ্লবী ধারণা আমাদের সামনে তুলে নিয়ে আসে। বুঝতে পারছেন আশা করি যে সবাই যেখানে বলে রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। আর এই গবেষণায় দেখা গেল যে যারা রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করছে, করার চেষ্টা করছে তাদেরই বিপদ বেশি। তো কিন্তু শুধুমাত্র এই গবেষণাই নয়, এরপরে আরো গবেষণা কতগুলো হয়ে থাকে। যেমন একটা স্টাডির নাম তিনি এখানে বলছেন, Advanced study, which just recently যেটার নাম হচ্ছে অ্যাডভান্সড স্টাডি। আপনারা চাইলে খুঁজে নিতে পারেন। came out with the long-term follow-up, showed again that you can take people and really control their blood sugars really well, but it doesn't mean that they do any better. তো এই গবেষণায় দেখা গিয়েছিল যে রক্তের চিনির মাত্রা আপনি বিভিন্ন ঔষধ ব্যবহার করে, ইনসুলিন ব্যবহার করে রক্তের চিনির মাত্রাটাকে খুব নিবিড়ভাবে নিয়ন্ত্রণ করতে
সক্ষম হলেও এতে রোগীর দীর্ঘমেয়াদে কোনো উপকার হয় না। right? So it makes no difference. Well controlled or not well controlled, it just makes no difference. আম এখানে এই ডান দিকের চিত্রটাতে দেখে মনে হচ্ছে একটা দাগ আসলে। কিন্তু এই শেষ মাথাটার দিকে একটু নজর দিলে আপনারা দেখতে পাবেন এখানে আসলে ২ টো লাইন ছিল। যে যাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে এবং যাদেরকে চিকিৎসা দেয়া হয়নি, যাদের রক্তের চিনির মাত্রাটাকে নিবিড়ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং যাদেরটা করা হয়নি, তাদের ২ দলেরই যে স্বাস্থ্যগত যে স্বাস্থ্য খারাপ হওয়ার যে ঘটনাটা সেটা একইভাবে ঘটেছে। এমনভাবে যে উপাত্তগুলো রীতিমতো যেন দেখে মনে হচ্ছে একই। দুজনের ক্ষেত্রে কোনই পরিবর্তন আসলে দেখা যায়নি। তো শেষ মাথায় গিয়ে অবশ্য সামান্য একটুখানি পরিবর্তন এখানে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। And there's other studies that show that the low A1C is actually not very good for you at all. এবং এর বাইরে অন্য কতগুলো গবেষণায় বরং আরো দেখা গিয়েছিল যে রক্তে চিনির মাত্রা কম থাকাটা এই যে A1C টা ক কম থাকাটা আসলে আপনার জন্যে মোটেও ভালো নয়। এইরকম দাবিও অন্য গবেষণা থেকে পাওয়া গিয়েছে। And there's a lot of studies coming out from various places. So this is Dr. Curry in the Lancet 2010. অনেক গবেষকরাই এরকম বা অনেক অ্যাম অ্যা অনেকগুলো গবেষণা এরকম চলছে। কিন্তু এখানে যেটা দেখানো হয়েছে সেটা ল্যান্সেটে ২০১০ সালে প্রকাশিত ডাক্তার কারি এটাকে পরিচালনা করেছিলেন এবং সেটাতে আমরা কি পাচ্ছি চলুন দেখি। Which looked at 20,000 patients, and they looked at people who went from kind of one pill to two pills or a pill plus insulin. তো এই গবেষণায় প্রায় ২০,০০০ এরও বেশি লোক নিয়ে গবেষণাটি করা হয়েছিল এবং দেখা হয়েছিল যে অ্যাম যেখানে উম আ এক বা একাধিক মুখে খাওয়ার ঔষধ রোগীরা খাচ্ছেন এবং অন্যটাতে ইনসুলিন ব্যবহার করছেন। এই ২ দলের মধ্যে তফাৎটা কি হয়? And you can see, especially with the insulin, that really high blood sugars aren't that good for you, but neither are really low blood sugars. এবং ইনসুলিনের এই চিত্র দেখলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে রক্তে চিনির মাত্রা বেড়ে থাকাটা যেমন উপকারী নয়, ঠিক একইভাবে রক্তে চিনির মাত্রা কম থাকাটাও উপকারী নয়, ক্ষতিকর। Right? So if you have a hemoglobin A1C of like 6%, you think you're doing really good, but in fact, you're doing really bad. রক্তের চিনির মাত্রা যদি ৬ বা ওই HbA1c যদি ৬% হয়, তাহলে আমরা হয়তো বা আপনি হয়তো মনে করছেন যে আপনার স্বাস্থ্য খুব ভালো আছে। কিন্তু এই গবেষণার উপাত্ত বলছিল যে আপনি মোটেও ভালো নেই। Because your risk of dying is about the same as if your A1C is 10 and a half. কারণ হচ্ছে এইখানে যেমন দেখুন যে আপনার অ্যাম কি বলে HbA1c টা যদি ৬ এর কাছাকাছি হয়, তাহলে আপনার মৃত্যুর যে ঝুঁকি অ্যাম সেটার সঙ্গে যদি আমরা HbA1c যদি ১০% হয়, তার যে ঝুঁকি সেটাকে তুলনা করি, তাহলে দেখতে পাচ্ছি প্রায় একই রকম ঝুঁকি। অর্থাৎ যদি HbA1c টা কম থাকে তাহলে যেমন ঝুঁকি বেশি, HbA1c টা ধীরে, ধীরে বাড়ার সঙ্গে, সঙ্গে ঝুঁকি কমছে, ঝুঁকি কমছে। আবার একটা মাত্রার পরে এখানে ৮ এর পরে দেখা যাচ্ছে ঝুঁকিটা বাড়ছে, বাড়ছে, বাড়ছে এবং ১০ এর উপরে যাওয়ার পরে আপনি ৬ এ যখন আপনার যেমন ঝুঁকি ছিল ১০ এর উপরে গিয়েও সেই একই রকম ঝুঁকি এই গবেষণায় দেখা গিয়েছিল। Right? It's not good for you. এই গবেষণা তাহলে দেখাচ্ছে যে এই অ্যাম HbA1c টা কম থাকাটাও খুব উপকারী নয়। এটা অবশ্য এই গবেষণার দাবি। It makes no difference. অর্থাৎ উম HbA1c টাকে কমিয়ে রাখার চেষ্টা করা, যার মানে রক্তে চিনির মাত্রাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আসলে লাভ কিছু হচ্ছে না। So this is the thing about type 2 diabetes is that we're kind of chasing the wrong thing. তো টাইপ 2 ডায়াবেটিসের মূল সমস্যা তাহলে যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে ভুল জিনিসের পেছনে দৌড়চ্ছি। ভুল লক্ষ্যের পেছনে দৌড়চ্ছি। তো আম ক্ষমা চাইছি যে ভেবেছিলাম এই পুরো ভিডিওটা একবারে করে ফেলবো। কিন্তু ৫৪ মিনিটের লম্বা ভিডিওকে আমি যখন অনুবাদ করে সঙ্গে আবার সামান্য কিছু ব্যাখ্যা সহ যোগ করছি, তখন করাটা সম্ভব হচ্ছে না। তো আমরা ১৭ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত আজকের এই পর্বে শেষ করলাম। আমি আজকে এখানে ভিডিওটি করা বন্ধ করছি। পরবর্তী যে পর্বটি হবে সেখানে আমরা এই ১৭ মিনিট ২৩ সেকেন্ড থেকে শুরু করে
সামনের দিকে এগোবো এবং আম আ আশা করি আরো ২ টো পর্ব করলে পুরো ভিডিওটাকে আমি আপনাদের সামনে তুলে আনতে পারবো। কিন্তু এই যতটুকু আমরা দেখলাম, এইটুকু দেখলেই যদি আপনি টাইপ 2 ডায়াবেটিকস হয়ে থাকেন, টাইপ 2 ডায়াবেটিস যদি আপনার থেকে থাকে, তাহলে এইটুকু দেখলেই কিন্তু আপনার মনের মধ্যে পরিষ্কার হয়ে যাওয়া উচিত যে আপনাকে কি করতে হবে যাতে করে আপনি ডায়াবেটিস মুক্ত থাকতে পারেন এবং আপনি কোনো রকম ক্ষতির সম্মুখীন না হন। একজন সুস্থ মানুষের মতন জীবন ধারণ করতে পারেন। সেটা সেই অবস্থায় পৌঁছানোর জন্য কি করতে হবে সেটা কিন্তু আপনার সামনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই আশা রেখে বিদায় নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার চেনা পরিচিত যদি কোনো আ টাইপ 2 ডায়াবেটিক থাকেন তাহলে দয়া করে ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারা ডায়াবেটিসের এই তথ্যগুলো জানতে পারেন। তারা যেন সঠিক চিকিৎসাটাকে ব্যবহার করতে পারেন এবং ডায়াবেটিস মুক্ত হতে পারেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।